আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন এবং এই অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ বা জিরান্ড কিভাবে বসাবো এবং কিভাবে সুন্দর একটা সেন্টেন্স তৈরি করব আমরা জানবো আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জানবো প্রিপোজিশনটা কি। সেন্টেন্সের মধ্যে ছোট ছোট ওয়ার্ড থাকে যেগুলো সেন্টেন্সের মধ্যে থেকে যে দুইটা ওয়ার্ডকে কানেকশন করে, দুইটা ওয়ার্ডকে রিলেট মানে দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করে, সেগুলো হচ্ছে প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ হচ্ছে তোমরা জানো, যদিও দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নাউনের, নাউন সম্পর্কে অতিরিক্ত আরো কিছু তথ্য দেয়। লোকটি সৎ, নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। লোকটি সৎ, লোকটি সম্পর্কে আরো তথ্য দিল যে লোকটি কেমন, সৎ। তাহলে লোকটি নাউন, এই নাউনের সম্পর্কে অতিরিক্ত আরো বেশি তথ্য দিল। লোকটা অসৎ, লোকটা ধনী, লোকটা গরিব, লোকটা অসুস্থ। এই যে অসুস্থ, ধনী, গরিব, সৎ, অসৎ সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডগুলা ওই লোকটা সম্পর্কে, ওই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। সো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেগুলা হচ্ছে কোনো পার্সন, প্লেস, থিং, আইডিয়া। চারটা মনে রাখলেই চলবে, পার্সন, প্লেস, থিং, আইডিয়া। যদি তোমরা জানো, আমি তোমাদেরকে একটু মনে করাই দিলাম, এই চারটা আইটেমের নাম হচ্ছে নাউন। তো আমরা আজকের ভিডিওতে জানবো যে অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন, কোন প্রিপোজিশনটা বসে কোন অ্যাডজেক্টিভের পরে। কারণ এটা হচ্ছে যে প্রিপোজিশন এমন একটা বিষয়, খুবই জটিল একটা প্রক্রিয়া। কারণ প্রিপোজিশন রুলস মুখস্থ করে তুমি 100% কাভার কখনো করতে পারবা না। এটা হচ্ছে একটা চরম সত্য। তুমি রাইট ফর্ম অফ ভার্বস, অনেক রুলস আছে, তুমি আস্তে আস্তে তুমি রুলস গুলা কাভার করে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস তুমি কাভার করতে পারবা। কিন্তু প্রিপোজিশন কখনোই কোনোদিনও রুলস, শুধুমাত্র রুলস পরে তুমি মুখস্থ করতে পারবে না, মনে রাখতে পারবে না। কিছু কিছু রুলস অনেক সময় তোমার কাজে লাগবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই তোমাকে যেটা করতে হবে, যে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। বারবার তোমাকে প্র্যাকটিস করেই যেতে হবে, করেই যেতে হবে, এবং এক সময় তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স চলে আসবে প্রিপোজিশন সম্পর্কে, যে কোন অ্যাডজেক্টিভের পরে কোন প্রিপোজিশনটা বসতে পারে বা কোন জায়গায় কোন প্রিপোজিশনটা অনেক সময় বসবে। তো আমরা দেখব যে অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসবে এবং সেই প্রিপোজিশনগুলোর পরে কিভাবে নাউন বসবে, কিভাবে নাউন ফ্রেজ বসবে, অথবা কিভাবে জিরান্ড বসবে। নাউন সম্পর্কে তোমরা অলরেডি জানছো, নাউন ফ্রেজও তোমরা সহজেই বুঝতে পারবা। এবং জিরান্ড হচ্ছে ভার্বের সাথে কখনো যদি আইএনজি যুক্ত হয়, সেটা হচ্ছে জিরান্ড। এইখানে দেখবা সুইম হচ্ছে সাঁতার কাটা, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু জিরান্ড হয়ে গেছে এবং এটা একটা নাউন হয়ে গেছে, নাউন। সো আমরা এখন সরাসরি আমরা আমাদের মূল টপিকে চলে যাব। আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্টস, মেনি স্পোর্টস, সুইমিং। এইটা তিনটা এক্সাম্পল এখানে সেট করা হয়েছে। আই এম ইন্টারেস্টেড ইন, দেখো ইন্টারেস্টেড এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের পরে কোন প্রিপোজিশন বসে? ইন। কোনো একটা বিষয়ে আমি আগ্রহী, তো সেই বিষয়ে সম্পর্কে যে আমি আগ্রহী এটা বোঝানোর জন্য ইন্টারেস্টেড, এবং সেই ইন্টারেস্টেড পরে প্রিপোজিশন হয় ইন। ইন্টারেস্টেড ইন মানে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড ইন ফিজিক্স, আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্টস, আই এম ইন্টারেস্টেড ইন ওয়াচিং মুভিজ, আই এম নট ইন্টারেস্টেড ইন কেমিস্ট্রি। এরকম কিন্তু হতে পারে এক্সাম্পল। তো আমরা জানলাম ইন্টারেস্টেড এর পরে আগ্রহ বোঝানোর ক্ষেত্রে ইন হয় সবসময়, ইন, ইন্টারেস্টেড ইন। সেট করে নাও একদম মাথার ভিতরে যে এটা তুমি আজকে জানলা, মানে একটু পরে আরেকটা জানবা, এভাবে কিন্তু তুমি অনেক জানতে পারবা। এবং এগুলা অনেক সময় রুলস কিন্তু কাজ করে না। সো এগুলা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের বিষয়, একটা আইডিয়ার বিষয়। ইন্টারেস্টেড ইন স্পোর্টস এটা হচ্ছে নাউন। আমরা বলছি যে নাউন হবে নাউন। আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্টস। আবার নাউন ফ্রেজ কিভাবে হয়? আই এম ইন্টারেস্টেড ইন মেনি স্পোর্টস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, ভার্ব সুইম এবং তারপরে আইএনজি, সুইমিং। জিরান্ড হয়ে গেছে এটা, ভার্বের সাথে আইএনজি যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ড, সুইমিং। এখন তোমরা যে জিনিসটা মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশনের পরে যদি নাউন আসে, দ্যাটস ওকে, নাউন ফ্রেজ আসলে ওকে, নো প্রবলেম। কিন্তু প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসবে, সেই ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবা। যেমন সুইমের সাথে আমরা এখানে সুইমিং যুক্ত করছি, হয়ে গেছে এটা জিরান্ড। তো কি হলো সেটা পরের বিষয়, ভার্ব দেখলে আইএনজি যোগ করে দিবা।
সো এই যে এই তিনটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম, নাউন দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে এবং জিরান্ড দিয়ে। এইভাবেই আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে করব। এখানে টোটাল 4টা সেট সাজানো হয়েছে। সেট নাম্বার 1 হচ্ছে ইন, ইন্টারেস্টেড ইন। আমরা বলতে পারি আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখাতে আগ্রহী, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে এই যে ইন্টারেস্টেড এর পরে ইন আসে, আমরা একটু আগেই জানছি, এবং ইন এর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ সেটা জিরান্ট হয়ে যাবে। যেমন লার্ন হচ্ছে ভার্ব, লার্নিং আইএনজি আমরা কেন যুক্ত করব? এটা ভার্ব হওয়ার কারণে। প্রিপোজিশনের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি আমরা যুক্ত করে জিরান্ট করে দেব। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। ডিসঅ্যাপয়েন্টেড ইন, হতাশ, কোনো কিছুতে কেউ যখন হতাশ হয় তখন আমরা বলি ডিসঅ্যাপয়েন্টেড, এবং এই ডিসঅ্যাপয়েন্টেড এর পরে প্রিপোজিশন সবসময় ইন বসে। ইন্টারেস্টেড ইন, ডিসঅ্যাপয়েন্টেড ইন। তাহলে আমরা বলবো আই এম ডিসঅ্যাপয়েন্টেড ইন মাই রেজাল্টস। মাই রেজাল্ট যদি বলি তাহলে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। আই এম ডিসঅ্যাপয়েন্টেড ইন মাই রেজাল্ট, নাউন ফ্রেজ। তাহলে প্রিপোজিশনের পরে কিন্তু নাউন ফ্রেজ বসে, জিরান্ড বসছে, নাউন ফ্রেজ বসছে, এরকম। ইনভলভড ইন রেইজিং ফান্ড। রেইজিং মানে হচ্ছে কালেকশনের মতো আর কি, ধরো ফান্ড কালেকশন করা, ফান্ড রেইজ করা, বাড়ানো। সো এটা হচ্ছে ভার্ব। সো ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে প্রিপোজিশনের পরে। তাহলে ইনভলভড এর পরে কিন্তু প্রিপোজিশন ইন হয়। তাহলে ইন্টারেস্টেড ইন, ডিসঅ্যাপয়েন্টেড ইন, ইনভলভড ইন। ইনভলভড ইন শব্দের অর্থ হচ্ছে জড়িত থাকা, যুক্ত থাকা। রেইজিং ফান্ডস এর মধ্যে সে জড়িত বা আমি জড়িত, রেইজিং ফান্ড। ভার্বের সাথে আইএনজি জিরান্ট আমরা করছি এখানে। তো এই ভার্বগুলোর সাথে কিন্তু সবসময় ইন হয়, এটা তোমরা একদম মুখস্থ করে নেবা। ম্যারিড টু, ম্যারিড টু, এরবার টুর বিষয়ে আসো। সেট নাম্বার 2, ম্যারিড টু। আই এম ম্যারিড টু জিম। সো ম্যারিড এর পরে কিন্তু প্রিপোজিশন টু হয়, এটা হচ্ছে নাউন। সো আমরা নাউন তো নর্মালি আমরা তো বসাই প্রিপোজিশন পরে, ভেরি সিম্পল জিনিস। অ্যাডিক্টেড টু ড্রাগস, he is addicted to drugs, noun. related to, related to Juhan, ধরো জুহান বললাম, you are related to Juhan, he is my cousin. তো এই যে রিলেটেড টু মানে কারোর সাথে সম্পর্কিত, কারোর সাথে যুক্ত। ধরো সেটা হতে পারে সে বিজনেস পার্টনার, হতে পারে সে তোমার হচ্ছে যে ফ্রেন্ড, হতে পারে একসাথে চলাফেরা করো, এরকম মানে সম্পর্কিত, রিলেটেড টু। হি ইজ, ইউ আর রিলেটেড টু জোহান, হি ইজ মাই কাজিন। তাহলে এইখানে কিন্তু টু আমরা বসাইলাম রিলেটেড অর্থে, রিলেটেড টু। সো আমরা দেখলাম যে ইন্টারেস্টেড এর পরে ইন হয়, ডিসঅ্যাপয়েন্টেড ইন, ইনভলভড ইন, ম্যারিড টু, অ্যাডিক্টেড টু আসক্ত, রিলেটেড টু সম্পর্কিত। ম্যারিড টু, অ্যাডিক্টেড টু, রিলেটেড টু। এরপরে আমরা দেখব ফর প্রিপোজিশনটা কোথায় কোথায় বসে। ফেমাস ফর, আইফেল, প্যারিস ইজ ফেমাস ফর আইফেল টাওয়ার। ফেমাস ফর মানে প্যারিস হচ্ছে আইফেল টাওয়ারের জন্য খুবই বিখ্যাত। তাহলে এই যে কিসের জন্য বিখ্যাত? আইফেল টাওয়ারের জন্য, ফর, ফেমাস ফর। তাহলে আমরা বলবো ফেমাস ফর, এখানে বলবো আইফেল টাওয়ার। তাহলে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজ প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসতেই পারে। আমরা এভাবে সেন্টেন্স পরিপূর্ণ করতে পারি। রেসপন্সিবল ফর, she is responsible for marketing, for the marketing department. সো সে রেসপন্সিবল ফর শব্দের অর্থ হচ্ছে কারো উপরে কোনো দায়িত্ব যখন অর্পিত থাকে তখন সে সেই কাজের জন্য রেসপন্সিবল থাকে, তার রেসপন্সিবিলিটি থাকে, তার দায়িত্বের মধ্যে ওইটা পড়ে। সো রেসপন্সিবল ফর হচ্ছে কারো উপর কোনো অর্পিত কোনো বিষয়, সেটা হচ্ছে রেসপন্সিবল ফর বোঝায়। শি ইজ রেসপন্সিবল ফর দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। সরি ফর, সরি ফর শব্দের অর্থ হচ্ছে কোনো কারণে বা কোনো বিষয়ে দুঃখিত হওয়া। আই এম সরি ফর ফরগেটিং ইউর বার্থডে। তাহলে ফরগেট, ফরগেট কিন্তু ভুলে যাওয়া, এটা হচ্ছে ভার্ব। সো আমরা এখানে কিন্তু এই ফরগেটের সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি, সরি ফর ফরগেটিং। দ্যাটস ইট। তাহলে আমরা ফেমাস ফর ইউজ করব, রেসপন্সিবল ফর ইউজ করব, সরি ফর ইউজ করব। সো এইভাবে আমরা ফর ইউজ করব এই কয়টা
অ্যাডজেক্টিভের সাথে, এবং আমাদের সর্বশেষ সেট হচ্ছে অফ, অ্যাফ্রাইড অফ। হি ইজ অ্যাফ্রাইড অফ স্পিকিং ইন পাবলিক। স্পিক হচ্ছে কথা বলা, যেটা হচ্ছে ভার্ব, যার কারণে এখানে কিন্তু আইএনজি হবে। স্পিকিং ইন পাবলিক, হি ইজ অ্যাফ্রাইড অফ স্পিকিং ইন পাবলিক। প্রাউড অফ, আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, এটা হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন বসতেই পারে। ক্যাপাবল অফ, তুমি বলতে পারো যে ইউ আর ক্যাপাবল অফ গ্রেট থিং, অথবা তুমি বলতে পারো ইউ আর ক্যাপাবল অফ ডুইং মেনি থিং। তাহলে দেখো এখানে কিন্তু ভার্ব চলে আসছে, যার কারণে ভার্বের সাথে কিন্তু আইএনজি আমরা বসাই দিছি, কারণ হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদেরকে জিরান করতে হয়। কিন্তু এইখানে দেখো ক্যাপাবল অফ গ্রেট থিং, এখানে কিন্তু নাউন ফ্রেজ আমরা ইউজ করছি, যার কারণে আইএনজি যুক্ত করার প্রয়োজন পড়ে নাই। তো এইভাবে খুব সুন্দর ওয়েতে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন এবং তারপরে নাউন, নাউন ফ্রেজ বা জিরান যেটা আমাদের প্রয়োজন, সেই অনুযায়ী আমরা একটা সুন্দর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো প্রিপোজিশন এগুলা প্র্যাকটিসের বিষয়। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে এই যে দেখো যে অ্যাডজেক্টিভ গুলা নিয়ে আলোচনা করা হলো, এই যে অ্যাডজেক্টিভ গুলা, এখানে অল্প কিছু অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু এগুলা কিন্তু সবচেয়ে বেশি কমন, সবচেয়ে ঘুরে মানে সবসময় ঘুরে ফিরে তোমার সামনে কিন্তু আসবে। সো এগুলা যদি তুমি এই কয়টাই মাত্র তুমি যদি কাভার করো, তাহলে দেখবা ইংরেজির অনেক অনেক বিষয়কে তুমি কাভার করে ফেলছো। সো আস্তে আস্তে তুমি আরো অনেক বেশি শিখবা। তো একবারে সবকিছু শেখা সম্ভব না। এই আজকের ভিডিওটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো, আশা করি তোমার ভবিষ্যতে অনেক বেশি এই ভিডিওটা কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।